ওয়াকার আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। কেমন আছেন? ভালো? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। সরি, আমি আসলে ওই আপনার সাথে তো ইমেইলে কয়েকবার কথা হয়েছিল। ওই যে সেই ইয়ে নিয়ে, কিন্তু তারপরে আমার ফ্যামিলিতে একটা অনেক সমস্যা হয়ে যায়। এজন্য আর ওই যে আপনার মনে আছে কিনা জানি না, ওই যে এমব্রায়োলজি নিয়ে আমরা একটা কথা বলতে চেয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। ভুলে গেছেন মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার সাথে মেইলে হ্যাঁ, কথা আমার হয়েছে। আসলে হ্যাঁ, ওয়াইফ হ্যাঁ। খুব সিক, যার কারণে আমি আর পরে আর আচ্ছা। কয়েকটা স্লাইড করার পরে আর আগাইতে পারি নাই। আপনিও তো ওই সময় নি রিপ্লেসমেন্ট ছিল। সরি, হ্যাঁ। আপনার নিয়ের কি যেন একটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার আমি নিয়ে আসলে এড করতে চেয়েছিলাম, ওই তখন যে কথা বলছিলেন যে আপনি, আমি অনেকদিন পরে আসলাম আসলে আপনার এখানে। আম তো ওই ভদ্রলোক যে কথা বলছিলেন না যে চিটাগাং হিল ট্রাক্স এর ব্যাপারটা নিয়ে? হ্যাঁ, হ্যাঁ। আমি জাস্ট একটু এড করতে চাচ্ছিলাম। I don't know if you still want to continue. হ্যাঁ, হ্যাঁ। আমি বলেন, আসলে বলেন। আমি আসলে থানচিতে, বাংলাদেশের বান্দরবনের থানচি বলে একটা থানা আছে। ওখানে আমার জীবনের ১ম পোস্টিং ছিল। বিটুইন 97 এর সেপ্টেম্বর থেকে 98 এর আমি আমেরিকা আসার আগ পর্যন্ত আরকি। হুম? তো ইট উইল বি 8 এর সেপ্টেম্বর পর্যন্ত, 98 এর সেপ্টেম্বর। আমি ওখানে ডাক্তার হিসেবে বিসিএস দিয়ে জয়েন করছিলাম আরকি। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট পোস্টিং। তো এর মধ্যে যেহেতু ওখানে আমরা চাকরিতে জয়েন করার ঠিক ১ মাস আগে শান্তি চুক্তি হয়েছিল। তো এইজন্য শুরুর দিকে আমাদেরকে ওই বান্দরবন শহরে থাকতে হয়েছিল কয়েক মাস, এবং আমরা ওই বান্দরবন, বান্দরবান। হ্যাঁ, বান্দরবান। বান্দরবান আরকি। আমরা বান্দরবন বলি আরকি। সো বান্দরবান যেটা বলে আরকি, কারেক্ট আনসার, কারেক্ট প্রনাউন্সিয়েশন। সো এই বান্দরবানের আম আ সদর উপজেলায় আমরা বেশ কিছুদিন, আমরা ৩ জন যারা থানচিতে পোস্টিং ছিলাম তারা কাজ করতাম আরকি। তো আমার আসলে ওই সময় প্লাস থানচিতেও যখন আমি, থানচি আপনি হয়তো জানেন কিনা জানি না, ইট ইজ ওয়ান অফ দ্যা ওয়াজ, আমি এখন চিনি। কি হ্যাঁ, হ্যাঁ। অবস্থা? চিনি। আমি এটা রিমোটেস্ট। তখন জানি। আমরা হ্যাঁ। ওই বর্ষার সময় নৌকায় করে যেতাম, ১২-১৩ ঘন্টা লাগতো। আর শীতকালে চাঁদের গাড়িতে করে যেতাম আ ইয়ে পর্যন্ত, এই বুলিপাড়া পর্যন্ত। তারপর ওখান থেকে ৩-৪ ঘন্টা হাঁটা লাগতো আরকি। তো আমার যারা ওই অ্যাসিস্ট্যান্ট ছিল, ওয়ার্ড বয়, এরা ওই আদিবাসী আরকি। আমরা তখন আসলে ওই আদিবাসী কথাটা উচ্চারণ করতাম না, বলতাম যে ইয়ে আরকি। যাই হোক, আমি ওদেরকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করছিলাম। যেমন আমার কয়েকটা অবজারভেশন আমি বলি। আমি যখন ১ম বান্দরবনে যাই, তো বিকাল বেলায় যখন এই বান্দরবন বাজারে যেতাম সময় কাটানোর জন্য, তো দেখি সব বাঙালি। চারিদিকে বাঙালি। মানে পাহাড়ি আছে কম। তো আমি একদিন ওই ওর নাম ছিল থোয়াইচি প্রুমারমা আরকি, আমার যে অ্যাসিস্ট্যান্ট। তো ওরে আমি জিজ্ঞাসা করছিলাম যে, "এই তোমরা, তোমাদের লোকজন কই? দেখি তো সব বাঙালি।" তো খুব আস্তে করে একটু ভয়ে উত্তর দিল যে, "স্যার, আমাদের লোকজন আসলে সব এখানেই ছিল। কিন্তু বাঙালি আসার পরে আস্তে আস্তে সব ওই সাঙ্গু নদীর ওই পারে চলে গেছে আরকি।" তো তারপরে ওর কাছ থেকে শুনেছি আরকি যে যেটা হয়েছে ওখানে, যে ওই সাতকানিয়া, তারপরে আপনার ওই যে সন্দ্বীপ, হাতিয়া, এই সমস্ত জায়গায় যখন বন্যা হতো বা ইয়ে হতো, মানে মানুষজন জমি-টমি হারায় ফেলতো, তখন ওদেরকে হুম। এখানে নিয়ে এসে সেটল করা হতো। ১-২টা গরু, একটা অংশ জমি, আর আর্মিদের গার্ড দেয়া হতো। এবং দ্যাটস হাউ দে স্টার্টেড অ্যাকচুয়ালি সেটল। এই যে আপনি যেটা বললেন যে আমেরিকাতে যেরকম করেছে, বা এখন ওই যে যারা বলে যে মুসলিমরা যেরকম বলে যে ওয়েস্ট ব্যাংকে সরি, ওই যে সেটেলমেন্ট করা হয়, এক্স্যাক্টলি সেম প্রসেস। ওদেরকে দিয়ে ওখানে বাঙালিদেরকে এনে আস্তে সেটেল করা হয়েছে, এবং ওরা আস্তে ওই, তারপরে আমার একজন ডাক্তার ছিল, সেও চাকমা। না, সে ছিল মারমা, সরি, সে মারমা। কারণ বান্দরবানে মেনলি মারমারা থাকে আরকি। তো সে আমাকে বলতেছিল একদিন, কথায় বলছে, চা খাচ্ছিলাম তো বলতেছিল যে, "ডাক্তার সাহেব, সেই দিন কি আর আছে? আমাদের কাছ থেকে একসময় পুঁতির মালা দিয়েও জমি কিনে নেয়া হয়েছে।" হ্যাঁ? তো এই যে আপনি যে কথাগুলি বললেন, এগুলি কিন্তু আমার চাক্ষুষ দেখা। তারপরে ওই যে আরেকটা বললেন যে, ওখানকার আমি নিজেই দেখেছি যে থানচি যাওয়ার পথে একটা এলাকা পড়ে, সেখানে মেয়েরা টপলেস বেসিক্যালি। কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কেউ কিচ্ছু বলে না। কিন্তু এই বাঙালিরা যাওয়ার পরেই এদের উপরে ওই যে র‍্যাপ-ট্যাপ এগুলি রাতের বেলা সুযোগ পেলেই। তো আম ওদের কাছ থেকে আসলেই, তারপরে আমার ওখানে একজন হিন্দু ডাক্তার ছিলেন। উনিও মানে ওই আমরা বলতাম আ লো আ সমতল, সমতল থেকে এসেছিলেন। উনি পাহাড়ের পর পাহাড় কিনে ফেলছিল অল্প টাকায়। মানে সাঙ্গু নদীর ওই পারে অনেক জায়গা যেখানে শালবন লাগায় রাখছে, সব তার। তো ওদের আসলে যেটা ছিল, ওদের তো আসলে ওরা অনেকটাই আমেরিকান নেটিভ ইন্ডিয়ানদের মতো আরকি। ওরা ওদের কোনো নিজস্ব কোনো এরকম ল্যান্ড, দলিল-ফলিল এগুলো কিছু ছিল না। কিন্তু ওদের কাছ থেকে আসলে এইভাবে
ধীরে ধীরে এই সেটেল করে করে বাঙালিরা এখন ইভেন থানচিতেও আমি দেখেছি, থানচিতেও আস্তে আস্তে বাঙালিরা যাওয়া শুরু করলো, এবং ওই মেনলি ওই থানচির সদর এলাকায় ওই সাতকানিয়া, তারপরে আপনার ওই যে কি বলে ওই সন্দ্বীপ, হাতিয়া, এই সমস্ত জায়গার লোকজন ওদেরকে এনে এনে সেটেল করা হয়েছে। তো এখন এটা তো আসলে সত্যি কথা, ওদের সাথে তো অন্যায় করা হয়েছে, তাই না? এটাই অ্যাড করতে চাইছিলাম আর কি। আমার নিজস্ব অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। আমি জানি যে আ ব সেনাবাহিনীর সদস্যরা মানে মাথা কেটে মাথা ঝুলায় রাখতো। হুম? মানে অন্য এদেরকে ভয় দেখাবার আতঙ্ক সৃষ্টি করার জন্য এই জিনিসও মানে আমি সরাসরি দেখি নাই, মাথা কাটা মাথা আমি সরাসরি দেখি নাই। আমি কয়েকদিন পরে গেছি। আমি দেখলাম যে একটা অঞ্চলের মানুষ একদম মানে ভয়ংকর রকমের আতঙ্কগ্রস্ত, আতঙ্কিত। তারা বের হচ্ছে না। ঘর থেকেই তারা বের হয় না, এবং আমি যে পাহাড়ে ছিলাম সেই পাহাড়ের থেকে নামে না কখনো। তো আমি তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করছি, কিন্তু তারা আমার সাথেও কথা বলে না। মানে আমাকে এমনই শত্রু ভাবতেছে তারা, যে আমিও হয়তো তারা ভাবতেছে আমিও হয়তো মানে গোপন তথ্য নেয়ার জন্য ঢুকছি। পরে আমি অনেক চেষ্টা করে তাদের সাথে একটু কথাবার্তা বলার করছিলাম। কথা বলার পর আমি জানতে পারলাম যে কিছুদিন আগেই একজনের মাথা কেটে মাথা ঝুলায় রাখছিল গাছের সাথে। সেনাবাহিনীর সদস্যরা এসে মাথাটা কেটে মাথাটা ঝুলায় রাখছিল। এবং এইটা করার পরে ওই এলাকায় সবাই ভয়ে আতঙ্কে এমন আতঙ্কিত হয়ে গেছিল যে তারা আর ঘর থেকে বের হইত না। অনেকদিন তারা ঘর-টর থেকে বের হইত না। তো এই রকমের প্রচুর ঘটনা ঘটছে। আমি তো একটা ঘটনা, আ আমি ওই সময় ছিলাম। তার কিছুদিন পরে আমি গিয়ে ওইখানে গেছিলাম। এরকমের অসংখ্য ঘটনা আছে। মেয়েদেরকে রেপ করে বেঁধে রাইখা রেপ করা হইছে, এবং মানে গ্যাং রেপ করা হইছে। এগুলার অনেক, অনেক ঘটনা আছে। এত ঘটনা আছে যেগুলা মানে বইলা শেষ করা যাবে না। এই যে হ্যাঁ, কথা সত্যি। এই জিনিসগুলা হচ্ছে মানে নীরব গণহত্যা চলতেছিল। বহু বছর ধরে নীরব গণহত্যা চলছে। এই জিনিসগুলা বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতেও কখনো আসে না। ঠিক যেমনটা পাকিস্তানের মেইনস্ট্রিম মিডিয়াতে যেরকম বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা যেরকম আসতো না, বাংলাদেশে রেপ হওয়া মেয়েদের কথা যেরকম আসতো না পাকিস্তান মিডিয়াতে, ঠিক একইভাবে একই পদ্ধতি, একই জিনিস এখানে দেখতে হচ্ছে আমাদেরকে, যে আমাদের দেশের আমাদের ট্যাক্সের টাকায় মানে সেনাবাহিনী গিয়ে ওইখানে গিয়ে করে, মানুষ মারে, আদিবাসীদের উপর অত্যাচার করে, মেয়েদেরকে রেপ করে আমাদের টাকায়। এইটা কিভাবে সম্ভব? আমরা তো এইজন্য টাকা দেই না। আমরা তো এইজন্য ট্যাক্স দেই না। আমি বাংলাদেশে আমার কিছু টাকা পাঠাইতে হয়, প্রতি মাসে আমার কিছু টাকা যায়। এইটা তো একটা রেমিট্যান্স, এটার তো একটা দাম আছে। এইটা থেকে তো সরকার ট্যাক্স পায়। এই টাকা দিয়ে তারা মানে অস্ত্র কিনতেছে আদিবাসীদের উপরে গুলি চালাবার জন্য। এটা আমি কিভাবে মানবো? এটা মানে কিভাবে আমি সহ্য করব? আমার টাকা দিয়ে তারা করতেছে। আমার টাকাটাও নিশ্চয়ই কারো না কারো বুকে গিয়ে ঢুকছে। আমার টাকাটা দিয়েও নিশ্চয়ই তারা কোনো না কোনো বুলেট কিনছে। যে বুলেটটা একজনের বুকে, একটা মায়ের বুক খালি করছে নিশ্চয়ই সেই টাকা দিয়ে। এগুলা আমি কিভাবে সহ্য করব? আমার তো ক্ষমতা সীমিত। আমি তো মানে জাস্ট লাইভে বলতে পারি বা লেখালেখি করতে পারি। কিন্তু এই কথাগুলো আমাদের যতটুকুই সামর্থ্য আছে ততটুকু তো আমাদের বলতে হবে। হুম, ওয়াকার ভাই, আমার মনে হয় যে আমারও বলতে হবে, আপনারও বলতে হবে। হুম, হুম। আমাদের সবারই এগুলো বলতে আমি হবে। এটা আমাদের এখানে যখন ছোটখাটো হয় আমি সবসময় বলি যে আম, মানে আমি নিজের চোখে দেখছি তো, এবং লোকজনের সাথে কথা বলতাম, ডাক্তার হিসেবে কথাবার্তা বলছি মানুষের সাথে। আই কুড সি যে আসলে আমাদেরকে যেভাবে, আমি যদি বান্দরবনে আমার পোস্টিং না হতো, বান্দরবানে যদি আমার পোস্টিং না হতো, আমি আসলে এটা দেখতে পারতাম না। তবে অনেকেই যায়, কিন্তু তারা হয়তো ওইভাবে আমার মতো দেখেনি। তো আমি যখনই দেখেছি তখনই আমার কাছে মনে হয়েছে যে এগুলি তো অন্যায়, মানে এদের সাথে যেটা করা হয়েছে বা এখনো হচ্ছে, আম, উল্টাটা বলা হয়, আসলে মানুষজন জানে না। আর অনেক সময় হয় কি, জানেও, জেনে দে ওভারলুক করে। ওই যে আপনি যেটা বললেন যে নিজের বেলায় হলে সমস্যা, কিন্তু অন্যের বেলায় হলে ওটার সমস্যা না আর কি, অনেকটা এরকম আর কি। হুম। হুম। ঠিক আছে, হ্যাঁ, ওয়াকার ভাই, ঠিক আছে, আপনি ঠিক তাহলে ভাই, ভালো থেকেন। আপনি আবার ফ্রি হলে আমাকে মেইল করেন। আমি শিওর, হ্যাঁ, মানে ঠিক আছে, হ্যাঁ। একটা কি ব্যবস্থা করা যায় দেখব না। আমিও আসলে আমার কমিউনিকেশন স্কিল আমার খুবই খারাপ। আমি কমিউনিকেশন রাখতে পারি না মানুষের সাথে। অনেকের সাথে আমি কমিউনিকেট করতে পারি না। আপনি তারপরেও যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি একটু হ্যাঁ, যোগাযোগ আমি করুন। দেখি, আমি চেষ্টা, আমি আসলে আমার ওয়াইফ খুব অসুস্থ ছিল, এই জন্য আমি পারি না কিছু করতে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, ঠিক পরে আছে, আপনাদের জন্য শুভকামনা রইলো। ভালো ভালো থাকেন থাকবেন আপনি। তাহলে। হ্যাঁ, বাই। বাই, বাই। তো
যেই জিনিসটা বললাম যে মনে করেন এইটা মানে কেমন ধরেন আপনার আ ভাই একটা রেপ করছে। আপনি কি করবেন? হুম? সে কি করতে পারেন আপনি বলেন তো? মানে আপনার কর্মপদ্ধতিটা কি হবে? যেহেতু আপনার ভাই, আপনার পরিবারের সদস্য সেহেতু এটা ঠিক আছে। এটা কি আপনি করবেন? তাহলে তো আপনি একজন মানুষ হিসেবে নিজেকে কিভাবে দাবি করবেন যে আপনি একজন মানুষ? আপনি যদি জানেন যে এটা হইছে, তাহলে তো আপনার ভাই হোক বা আপনার বাপ হোক, আপনার পোলা হোক, আপনার যেই হোক, আপনার তো সেটার বিরুদ্ধে দাঁড়াবার কথা।